জয় হিন্দ। গত 29শে অক্টোবর 2024-এ ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি আরটিআই এর মাধ্যমে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের তথ্য প্রকাশ করে। বস্তুত আরবিআই প্রতি 6 মাস অন্তর এই রিপোর্ট প্রকাশ করে। এটি হলো 2024-25 আর্থিক বছরের প্রথম 6 মাসের, মানে এপ্রিল 2024 হতে সেপ্টেম্বর 2024 পর্যন্ত ভারতের ফরেক্সের পরিমাণ কত তার বিস্তারিত রিপোর্ট। এই রিপোর্ট হতে যা জানা যাচ্ছে তা হলো সেপ্টেম্বর 2024 পর্যন্ত 688 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে ভারতের কাছে রয়েছে। বর্তমানে ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 56 লক্ষ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু কেবল ডলার হিসেবেই নেই, এমনকি এই অর্থের পুরোটা আরবিআই এর কাছেও নেই। আইএমএফ সহ নানা বিদেশি ব্যাংকে ভারতের এই ফরেক্স পড়ে রয়েছে। আরবিআই এর দেওয়া তথ্য থেকে যা জানা যাচ্ছে তা হলো 688 বিলিয়ন ডলারের মধ্যে এফসিএ অর্থাৎ ফরেন কারেন্সি অ্যাসেটস হিসাবে রয়েছে 598 বিলিয়ন ডলার, গোল্ড হিসেবে রয়েছে 67 বিলিয়ন ডলার, এইচডিআর অর্থাৎ স্পেশাল ড্রয়িং রাইটস হিসেবে রয়েছে 18 বিলিয়ন ডলার এবং আরটিপি অর্থাৎ রিজার্ভ ট্রান্স পজিশন হিসেবে রয়েছে 4 বিলিয়ন ডলার। আজকের আলোচনা হতে বোঝার চেষ্টা করব ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফরেক্স কি এবং এর প্রয়োজন হয় কেনই বা ফরেক্সের বিপুল পরিমাণ অর্থ নিজের দেশে না রেখে বিদেশের ব্যাংকে গচ্ছিত রাখা হয়, ফরেক্স হিসেবে গোল্ডের ভূমিকা কতটা, আর কেনই বা বর্তমানে অধিকাংশ দেশ তাদের ফরেক্সে গোল্ডের পরিমাণ ক্রমাগত বাড়িয়ে চলেছে। ফরেক্সের সাথে আইএমএফ এর সম্পর্কটা কি, তারই সাথে এসডিআর, আরটিপি ইত্যাদি কি, সেই সম্পর্কেও আলোকপাত করার চেষ্টা করব। আরও বোঝার চেষ্টা করব আমাদের প্রতিবেশী দেশগুলির প্রায় টলারেন্সে পৌঁছানো ফরেক্স কিভাবে আমাদের দেশের উপর নেগেটিভ প্রভাব সৃষ্টি করেছে। তার আগে একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, সম্প্রতি বিলিয়নিয়ার অ্যাম্বিশনস রিপোর্ট 2024 প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী 2024 পর্যন্ত ভারত রয়েছে তৃতীয় স্থানে। বলতে পারেন বর্তমানে ভারতে মোট কতজন বিলিয়নিয়ার রয়েছে? অপশন হলো এ 78, অপশন বি 98, অপশন সি 108, অপশন ডি 158। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যাকে সংক্ষেপে ফরেক্স বলা হয়, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় বিদেশি মুদ্রা তহবিল। এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশ অন্য দেশের সাথে বাণিজ্যিক লেনদেন করতে পারে। মানে একটি দেশ যখন অন্য দেশের সাথে ট্রেড করে তখন এই ফরেক্স হতেই পেমেন্ট করা হয়। ফরেক্সে গচ্ছিত ফরেন কারেন্সি দিয়ে অন্য দেশকে পেমেন্ট করা হয়, কারণ প্রতিটি দেশ তাদের পণ্য এবং পরিষেবার মোট উৎপাদনের উপর ভিত্তি করে সেই দেশের কারেন্সি তৈরি করে। ব্যাপারটা বোঝার জন্য অতি সংক্ষিপ্ত একটি উদাহরণ নেওয়া যাক। ধরা যাক একটি দেশ 1000 কেজি চাল উৎপাদন করে 100টি কারেন্সি প্রিন্ট করলো। অন্যদিকে আরেকটি দেশ 100 কেজি চাল উৎপাদন করে সেও 100টি কারেন্সি প্রিন্ট করলো। তাহলে দুটি দেশের কাছেই নিজ নিজ দেশের কারেন্সি হিসেবে 100 টাকা রয়েছে, কিন্তু দুটি দেশের কারেন্সির ভ্যালু কি এক? অবশ্যই এক নয়। প্রথম দেশটির 1 টাকার বিনিময়ে 10 কেজি চাল পাওয়া যাবে, আর দ্বিতীয় দেশটির 1 টাকার বিনিময়ে মাত্র 1 কেজি চাল পাওয়া যাবে, তাই না? অর্থাৎ প্রতিটি দেশের কারেন্সির মূল্য এক নয়। সেই কারণে একটি দেশ যখন অন্য দেশের সাথে ট্রেড করে তখন প্রথম দেশটিকে দ্বিতীয় দেশটির কারেন্সি দিয়ে তাকে পেমেন্ট করতে হয়, নয়তো এমন একটি কারেন্সি দিয়ে পেমেন্ট করতে হয় যেটা কিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থাৎ সহজভাবে বললে, যখন একটি দেশ অন্য দেশের সাথে বাণিজ্যিক লেনদেন করতে চায় তখন তাকে সেই দেশের কারেন্সি নয়তো এমন একটি কারেন্সি ভান্ডার তার কাছে মজুত রাখতে হয় যাতে সে অন্য দেশের সাথে অনায়াসে বাণিজ্যিক লেনদেন করতে পারে। সেই কারণে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে বিদেশি মুদ্রা তহবিলের প্রয়োজন হয়। ফরেক্সের একটা অংশ রাখা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর কাছে, কিছুটা অংশ রাখা হয় সেই দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে, বাদবাকিটা থাকে বিশ্বের অন্যান্য ব্যাংকের কাছে। আইএমএফ এর কাছে কেন অর্থ রাখা হয় সেই প্রসঙ্গটা পরে আলোচনা করব। আগে জেনে নিই নিজের দেশের অর্জন করা অর্থ কেন বিদেশি ব্যাংকে গচ্ছিত রাখা হয় সেই সম্পর্কে। আগেই জানলাম অন্য দেশের সাথে বাণিজ্যিক লেনদেন করতে হলে সেই দেশের কারেন্সির প্রয়োজন হয়, নয়তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো কারেন্সি দিয়ে বাণিজ্যিক লেনদেন করা সম্ভব। যেমন ধরুন, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ যদি ইউকে থেকে কোনো পণ্য আমদানি করে তবে তাকে হয় পাউন্ডে পেমেন্ট করতে হবে, নয়তো ইউএস ডলার কিংবা ইউরোতে। যেহেতু পাউন্ড ইউকে কারেন্সি আর ডলার
আর ইউরো হলো আন্তর্জাতিক স্বীকৃত ট্রেড কারেন্সি, তাই খুব সহজে ইউকে এই কারেন্সিগুলি অ্যাকসেপ্ট করবে। সমস্যা হলো ইউকের কেউ ভারতে এসে কি সেই পেমেন্ট নিয়ে যাবে? অবশ্যই সেটা করবে না, কারণ পণ্য আমদানি করছি আমরা, দরকারটা আমাদের, তাই ইউকে কে পেমেন্টটাও আমাদেরকেই করতে হবে। সেই কারণে ইউকের সেন্ট্রাল ব্যাংকে যদি আমাদের টাকা পাউন্ড কিংবা ডলার কিংবা ইউরো হিসেবে গচ্ছিত থাকে, তবে খুব সহজেই আমরা তাদেরকে সেই অর্থ দিতে পারবো, তাই না? সেই কারণে পৃথিবীর নানা দেশে ফরেক্স গচ্ছিত রাখা হয়, যাতে বাণিজ্যিক লেনদেনের সময় কোনো অসুবিধা না হয়। ব্যাপারটা আরো সহজ করে বোঝার জন্য আসুন একটি গল্পের উপমা নেওয়া যাক। ধরুন আপনি বাজারে গেছেন, আপনার প্রয়োজনীয় যা যা পণ্য দরকার তা আপনি কেনার পর কি বিক্রেতাকে বলবেন, আমার অমুক ব্যাংকে টাকা রাখা আছে, আপনি গিয়ে সেখান হতে টাকাটা নিয়ে নিন? দোকানদার তখন বলবে, দাদা আপনার কোন ব্যাংকে কত টাকা আছে তা আমার জেনে লাভ নেই, আমি আপনাকে পণ্য দিয়েছি, এখন তার বদলে আপনি আমাকে ক্যাশ পেমেন্ট করুন। তখন আপনি কি করবেন? আপনি কাছের কোনো এটিএম থেকে টাকা ক্যাশ করে নিয়ে তারপর দোকানদারকে পেমেন্ট করবেন, তাই না? আন্তর্জাতিক ক্ষেত্রেও একই নিয়ম কাজ করে, অর্থাৎ বিদেশের ব্যাংকে ডলার বা সেই দেশের কারেন্সি গচ্ছিত রেখে দেওয়া হয়। যখন কোনো বাণিজ্যিক লেনদেন করা হয় তখন সেই ব্যাংক থেকে পেমেন্ট করে দেওয়া হয়, অর্থাৎ বিদেশি ব্যাংকগুলি এটিএম এর ন্যায় কাজ করে। এখানে হয়তো একটি প্রশ্ন করা যেতে পারে যে দোকানদারকে ক্যাশ টাকা না দিয়ে অনলাইনে পেমেন্ট করা যেতে পারে কিংবা চেক দেওয়া যেতে পারে, তাতে তো ক্যাশ টাকা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেই রকম ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রেও কি এরকম ব্যবস্থা নেই? দুঃখের কথা হলো অনলাইন পেমেন্টের মাধ্যমে যেভাবে ভারতে লেনদেন হয়, পৃথিবীর আর কোনো দেশে এরকম লেনদেন হয় না। এমনকি ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশেও এরকম পেমেন্ট সিস্টেম নেই। বাদবাকি রইল চেকের প্রসঙ্গ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেডিংয়েও চেকের সমতুল্য সিস্টেমে লেনদেন করা হয়, যাকে বলা হয় বন্ড, যার ইউজ খুবই সীমিত মাত্রায় সম্পন্ন হয়। এখানে আরেকটি প্রশ্ন করা যেতে পারে যে বিদেশে ব্যাংকে যে ফরেক্স কিভাবে রাখা হয়, আবার প্রয়োজন হলে কি এই ফরেক্স যে কোনো সময় তুলে নেওয়া যায়? প্রথম প্রশ্নের উত্তর হলো এটা নির্ভর করে একটি দেশের সাথে অন্য দেশের ট্রেড রিলেশন কেমন তার উপর। যেমন ধরুন বর্তমানে ইন্ডিয়া আর ইউকের মধ্যে টোটাল ট্রেডের পরিমাণ $42 বিলিয়ন। এখানে ইন্ডিয়া ইউকে কে এক্সপোর্ট করে $25.4 বিলিয়ন এবং ইম্পোর্ট করে $16.6 বিলিয়ন। মানে এখানে ইন্ডিয়ার ট্রেড সারপ্লাস হয় $8.8 বিলিয়ন। স্বাভাবিকভাবে এখানে ইন্ডিয়ার আলাদা করে ইউকেতে ফরেক্স জমা করতে হয় না, কারণ ইউকে কে আমাদেরকে যা বেচে তার থেকে তারা আমাদের হতে অনেক বেশি জিনিস কিনে নেয়, ফলে ইউকের ব্যাংকে সবসময় আমাদের ফরেক্স অতিরিক্ত জমা পড়ে। ব্যাপারটা আরো সহজ করে বোঝা যাক। ইন্টারন্যাশনাল ট্রেডিং এর নিয়ম অনুযায়ী ইন্ডিয়া যখন ইউকে থেকে কোনো পণ্য আমদানি করে, তখন ইউকে কে আমাদের হয় পাউন্ড নয়তো ইউরো নয়তো ডলারে পেমেন্ট করতে হয়। অন্যদিকে যখন ইউকে আমাদের হতে আমদানি করে, তখন সে তো পাউন্ড বা ইউরো দিয়ে অনায়াসে পেমেন্ট করতে পারে, যেটা কিনা তাদের দেশের কারেন্সি। সেক্ষেত্রে ভারত যখন ইউকেতে কোনো পণ্য রপ্তানি করে, তখন কিছু ক্ষেত্রে ভারত ইউকের ট্রেডার্সদের আরবিআই কে পেমেন্ট না করে ডাইরেক্ট ইউকের সেন্ট্রাল ব্যাংকে ভারতের ফরেক্স অ্যাকাউন্টে তা জমা করতে বলা হয়। ফলে ইউকের ব্যাংকে কখনো ইন্ডিয়ার ফরেক্স কম হয় না। একইভাবে অন্যান্য দেশের সাথে এইভাবেই ব্যালেন্স করে ফরেক্সকে মেনটেন করা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল এই ফরেক্সের অর্থ কি যখন তখন ফিরিয়ে আনা যায়? উত্তর হলো হ্যাঁ। কোনো দেশ যদি মনে করে অন্য দেশে ফরেক্স রেখে আমার কোনো লাভ নেই, সেক্ষেত্রে প্রথম দেশটি তার ইচ্ছে মতো ফরেক্সের অর্থ নিজের দেশে ফিরিয়ে নিতে পারে। গোল্ড অর্থাৎ সোনা এমন একটি ধাতু যা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করা যায়। বস্তুত বিশ্বের 5টি প্রথম এমন কারেন্সি রয়েছে যা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে আপনি ট্রেড করতে পারেন। সেগুলি হলো আমেরিকার ডলার, ইউরোপের ইউরো, ইউকের পাউন্ড, জাপানের ইয়ান এবং চীনের ওয়ান। এই 5টি কারেন্সি ছাড়া আর যেটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড করা যায় সেটা হলো গোল্ড। এই কারণে প্রতিটি দেশের ফরেক্স হিসেবে কিছু না কিছু গোল্ড রিজার্ভ আমরা দেখতে পাই। আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে সোনার দাম কিছুতেই কমছে না। এর আসল কারণটা কি জানেন? সেটা হলো বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ তাদের ফরেক্সে গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে। সেই কারণে সোনার দাম কিছুতেই কমছে না। আপনারা হয়তো একটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন যে আগেও তো নিশ্চয়ই সব দেশ তাদের ফরেক্সে গোল্ড রিজার্ভ করত, কই তখন তো সোনার এত দাম বাড়তো না। তাহলে এখন কি এমন ঘটছে যাতে সোনার দাম এমন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে? আসলে ইন্টারন্যাশনাল ট্রেড
যে 5টি কারেন্সি দিয়ে পরিচালিত হয় তার মধ্যে চীনের ওয়ান বাদ দিলে সবই আমেরিকা আর তার সহযোগী দেশগুলির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এক হিসাবে বললে আমেরিকাই পুরো ইন্টারন্যাশনাল ট্রেডকে কন্ট্রোল করে, কারণ ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে চীনের ওয়ান স্বীকৃত হলেও গ্লোবাল ট্রেডিংয়ে ওয়ানের শেয়ার মাত্র 3%। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখলাম কিভাবে রাশিয়ার ফরেক্স অ্যাসেটকে আমেরিকা আর তার ইউরোপিয়ান দেশগুলি বাজেয়াপ্ত করে নিল, এবং রাশিয়া যাতে ডলার, ইউরো, পাউন্ড, ইয়ান ইত্যাদি কারেন্সি দিয়ে ট্রেড করতে না পারে তার জন্য তার বিরুদ্ধে স্যাংশন চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ যুদ্ধের অচিলে আমেরিকা আর তার সহযোগী দেশগুলি একত্রে রাশিয়ার অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো। বিশ্বের প্রতিটি দেশ এই ব্যাপারটা ভালো চোখে দেখছে না। যেহেতু এখনো বিশ্বের প্রায় সব দেশ আমেরিকান ডলার দিয়ে ট্রেড করে, তাই অনিচ্ছা সত্ত্বেও আমেরিকার বিরোধিতা করতে পারছে না। কিন্তু প্রতিটি দেশ চাইছে ডলারের উপর থেকে অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আনতে। এক্ষেত্রে সমস্যা হলো লোকাল কারেন্সি দিয়ে তো ট্রেড করা সম্ভব নয়, তাহলে উপায়? এখানেই আসে গোল্ডের ভূমিকা। কারণ আগেই বলেছি, ডলার, ইউরো, পাউন্ড, ইয়ান আর ওয়ান ছাড়া আর যেটা দিয়ে আন্তর্জাতিক ট্রেড করা সম্ভব সেটা হলো এই গোল্ড অর্থাৎ সোনা। তাই প্রতিটি দেশ ধীরে ধীরে ফরেক্সে গোল্ডের পরিমাণ বাড়িয়ে চলেছে, যাতে অতিরিক্ত ডলার নির্ভরতার হাত থেকে বাঁচা যায়। অর্থাৎ বড় কোনো কনফ্লিক্ট হলে যদি আমেরিকা আর তার সহযোগী দেশগুলির মিলিত স্যাংশনে দেশের অর্থনীতি ডুবে না যায়, মানে কোনো কারণে যদি সকল ইন্টারন্যাশনাল কারেন্সি সেই দেশটির জন্য বন্ধ হয়ে যায়, তখন সে যেন সোনার বিনিময়ে অন্য দেশগুলির সাথে ট্রেড বজায় রাখতে পারে। সেই কারণেই পৃথিবীর অধিকাংশ দেশ গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে। একটি দেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা কিংবা অ্যাটমিক টেস্ট সহ কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছে কিনা সেটা বোঝার জন্য সেই দেশের ফরেক্স এবং তার গোল্ড রিজার্ভকে ভালো করে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে। রাশিয়া জানত ইউক্রেনের উপর হামলা করলে আমেরিকা সহ পুরো ইউরোপ তার বিরুদ্ধে স্যাংশন লাগাবে আর তার ফরেক্সকেও সিজ করে দেওয়া হবে। তাই পুতিন যুদ্ধে যাবার বহু আগে থেকেই ধীরে ধীরে ফরেক্সের পরিমাণ কমিয়ে আনছিল আর গোল্ড রিজার্ভ বাড়িয়ে নিয়েছিল। বর্তমানে পুতিনের দেখানো পথে হাঁটতে চলেছে পৃথিবীর বেশ কয়েকটি দেশ। সবার প্রথমে আসুন জানার চেষ্টা করি আইএমএফ এর গঠন এবং তার কাজ কি সেই সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তির লক্ষ্যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গঠিত হয়, যাকে সংক্ষেপে ইউএনও বা ইউএন বলা হয়ে থাকে। এই সংগঠনটির অন্তর্গত দুটি ব্যাংক গঠিত হয়। একটির নাম ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি, যাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলেই জানি। অপরটির নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের কাজ হলো অনুন্নত দেশগুলিতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য খুবই কম ইন্টারেস্টে লং টার্মের জন্য লোন প্রদান করা, যাতে দেশগুলি ধীরে ধীরে উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। অপরদিকে আইএমএফ এর কাজ হলো যখন কোনো দেশ আর্থিকভাবে গভীর সংকটে চলে আসবে, তখন সেই পরিস্থিতি হতে সেই দেশকে উদ্ধার করার জন্য লোন প্রদান করা। এক্ষেত্রে নির্দিষ্ট দেশকে আইএমএফ নানা আর্থিক নীতি পরিবর্তনের পরামর্শ সমেত একাধিক কড়া পদক্ষেপ নিতে বলে। আইএমএফ এর লোন সাধারণত শর্ট টাইমের জন্য হয় এবং এর ইন্টারেস্টও অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ আইএমএফ কেবল তখনই লোন প্রোভাইড করে যখন কোনো দেশ চরম আর্থিক সংকটে পড়ে যায় কিংবা যখন কোনো দেশ আইএমএফ হতে আর্থিক সাহায্য চায়। বস্তুত কোনো দেশই ইচ্ছাকৃতভাবে কখনো আইএমএফ এর কাছ হতে আর্থিক সাহায্য চায় না, যদি না সেই দেশটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে না যায়। আইএমএফ এর সদস্য হতে গেলে মিনিমাম একটি ফি জমা করতে হয়। মানে যেমন আপনি যদি কোনো ক্লাবের মেম্বার হতে চান, তাহলে একটা মিনিমাম অর্থ প্রদান করে সেই ক্লাবের মেম্বারশিপ পেতে পারেন। আপনি চাইলে অধিক অর্থ দিয়ে মেম্বারশিপ নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বরং তাতে আপনার গুরুত্ব অনেকটা বেড়ে যায়। ঠিক তেমনই আইএমএফ এর মেম্বার হতে গেলেও মিনিমাম ফি জমা করতে হয়। এই ফির 1/4 সেই দেশের লোকাল কারেন্সি দিয়ে জমা করা যায়। বাদবাকি অংশটা বিশ্বের প্রথম 5টি কারেন্সি দিয়ে পূরণ করতে হয়, অর্থাৎ ডলার, পাউন্ড, ইউরো, ওয়ান এবং ইয়ান। এই 5টি কারেন্সির সম্মিলিত বাস্কেটকেই বলা হয় এসডিআর, অর্থাৎ স্পেশাল ড্রয়িং রাইটস। অনেকে একটা প্রশ্ন করতে পারেন, সেটা হলো এই 5টি কারেন্সি কেন? আমাদের দেশের কারেন্সি কি আইএমএফ এর এসডিআর হিসেবে বিবেচিত হতে পারে না? আইএমএফ কি বাদবাকি দেশগুলির সাথে বৈষম্যমূলক আচরণ করে? একদমই না। আইএমএফ এর এসডিআর এ কোনো কারেন্সিকে স্থান পেতে গেলে তাকে দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথমটি হলো গ্লোবাল ট্রেডিং এ অংশগ্রহণ করা প্রথম 5টি কারেন্সির তালিকাতে সেই দেশের কারেন্সিকে স্থান পেতে হবে। আর দ্বিতীয়ত হলো
গ্লোবাল ট্রানজ্যাকশনে প্রথম 5টি কারেন্সির মধ্যে সেই দেশের কারেন্সির স্থান হতে হবে। আমাদের দেশের কারেন্সি গ্লোবাল ট্রেডিংয়ে 1%ও অংশগ্রহণ করে না, আর গ্লোবাল ট্রানজ্যাকশনে তো আতশকাচ দিয়ে খুলতে হবে। সেই কারণেই আমাদের কারেন্সি এসডিআর হিসেবে নেই। তবে আইএমএফ প্রতি 5 বছর অন্তর রিভিউ করে দেখে কোন দেশের কারেন্সির কি হাল। যদি কখনো আমাদের দেশের কারেন্সি অন্য 5টি কারেন্সির যে কোনো একটিকে বিট করে প্রথম 5-এ চলে আসে, তবে আইএমএফ অটোমেটিক্যালি আমাদের কারেন্সিকে এসডিআর হিসেবে স্বীকৃতি দেবে। আগেই বলেছিলাম যে আইএমএফ এর মেম্বার হতে গেলে একটি মিনিমাম ফি জমা করতে হয়। মানে আইএমএফ একটি কোটা নির্ধারণ করে দেয়। এই কোটার 1/4 প্রতিটি দেশ তার নিজের কারেন্সি দিয়ে আর বাদবাকি অংশটা এসডিআর দিয়ে পূরণ করতে পারে। সেই কারণে আইএমএফ এর এই সিস্টেমটাকে কোটা কন্ট্রিবিউশনও বলা হয়। যাই হোক, যে 1/4 মানে কোটার 4 ভাগের যে 1 ভাগ অংশ প্রতিটি দেশ তার নিজ কারেন্সি দিয়ে আইএমএফ এর কাছে গচ্ছিত রাখতে পারে, সেই অংশটাকেই বলা হয় আরটিপি বা রিজার্ভ ট্রাঞ্চ পজিশন। প্রতিটি দেশ এই আরটিপি যখন খুশি তখন তুলে নিতে পারে। তার জন্য আইএমএফ কে কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। সেই কারণে আরটিপি কে বলা হয় ফার্স্ট রিসর্ট ফেসিলিটি। কিন্তু যখন এই আরটিপির চেয়ে বেশি অ্যামাউন্ট আপনি দাবি করবেন, তখনই সেটা ক্রেডিট হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোটার 25%-এর চেয়ে বেশি অ্যামাউন্ট হলে তার উপর আইএমএফ কে ইন্টারেস্ট পে করতে হয়। তখন সেটা লোন হিসাবে আইএমএফ উক্ত দেশকে প্রদান করে থাকে। ভারতের ফরেক্সের পরিমাণ $688 বিলিয়ন, যা দিয়ে ভারতের মতো একটি বিশাল দেশ 1 পয়সা ইনকাম না করেও দিব্যি 10 মাস ধরে পণ্য আমদানি করে যেতে পারে। সেখানে ভারতের প্রতিবেশী দেশগুলি ফরেক্সের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। যেমন এই মুহূর্তে পাকিস্তানের ফরেক্সের পরিমাণ মাত্র $12.8 বিলিয়ন, বাংলাদেশের 18.6 বিলিয়ন, শ্রীলঙ্কার 6.3 বিলিয়ন, নেপালের 14.8 বিলিয়ন, ভুটানের 6.4 বিলিয়ন এবং মালদ্বীপের ফরেক্সের পরিমাণ মাত্র $0.68 বিলিয়ন। অর্থাৎ ভারতের প্রতিটি প্রতিবেশী দেশের কাছে এতটা ফরেক্সও নেই যা দিয়ে তারা 1 মাসও ইম্পোর্ট করতে পারে। তাহলে এই দেশগুলি চলছে কিভাবে? এই দেশগুলি চলছে আইএমএফ এর ফান্ডিং, নয়তো ভারত চীনের মতো কোনো বড় দেশের বদান্যতায়। যেমন পাকিস্তান চলছে আইএমএফ সহ চীনের লোন নিয়ে, সেই সঙ্গে সৌদি আরব সহ মিডল ইস্টের নানা অনুদান নিয়ে। এই মুহূর্তে শ্রীলঙ্কা চলছে আইএমএফ সহ ভারতের অনুদানে, বাংলাদেশ চলছে আইএমএফ সহ আমেরিকার অনুদানে, নেপাল আর মালদ্বীপও চলছে বর্তমানে চীনের বদান্যতায়, ভুটানের অর্থনীতি চলছে ভারতের অনুগ্রহে। অর্থাৎ এই দেশগুলি আইএমএফ সহ কোনো না কোনো একটা বড় শক্তিকে আশ্রয় করে আর ভারত আর চীনকে ব্ল্যাকমেল করে এক প্রকার বেঁচে রয়েছে। মানে কেউ চীনের কাছে গিয়ে বলছে যে ভারত যেভাবে শক্তি বৃদ্ধি করছে তাতে আগামী দিনে ভারত আপনাদের প্রভাবকে খর্ব করে সুপার পাওয়ার হয়ে উঠবে। আমাদেরকে হেল্প করুন, নয়তো আমরা ইন্ডিয়ার বোলারকে ঢুকে পড়ব। চীন দেখছে ইন্দো প্যাসিফিকে নিজেদের আধিপত্য কায়েম করতে গেলে সবার প্রথমে ভারতের আধিপত্যকে খর্ব করতে হবে, আর সেটা সম্ভব এই ছোট ছোট দেশগুলিকে নিজের ব্লকে নিয়ে আসতে পারলে। তাই চীন সর্বতভাবে এই ছোট ছোট দেশগুলিকে ঋণ দিয়ে নানা টেকনোলজি দিয়ে সাহায্য করে ভারতের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, যাতে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য কায়েম করা যায়। একইভাবে কিছু দেশ ভারতের কাছে এসে বলছে ভারত মহাসাগর সহ এশিয়া প্যাসিফিকে যেভাবে চীন তার শক্তি বৃদ্ধি করে চলেছে তা আপনাদেরকে আগামী দিনে বড় বিপদে ফেলবে। আপনারা আমাদেরকে হেল্প করুন যাতে আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াতে পারি। চীন ভারত মহাসাগর অঞ্চলে আধিপত্য বিস্তার করুক তা আমরা চাই না, কিন্তু যদি আপনারা আমাদেরকে সাহায্য না করেন তবে নিরুপায় হয়েই আমাদেরকে চাইনিজ ব্লকে ঢুকতে হবে। সঙ্গে সঙ্গে ভারতও ভয় পেয়ে এই সব ছোট ছোট দেশগুলিকে নিজের ব্লকে রাখতে চাইছে। ফলে এই অঞ্চলে যেমন কিছু দেশকে ইন্ডিয়ার অনুগত বলে মনে হয়, ঠিক তেমনই কিছু দেশকে চীনের অনুগত বলে মনে হয়। আবার কিছু দেশ এই দুই দেশকেই ব্ল্যাকমেল করে চলেছে, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল। বস্তুত এই দেশগুলির কাছে ন্যাচারাল অ্যাসেট খুব বেশি নেই, তেমনি এদের নিজস্ব প্রোডাক্টিভিটি এতটাও নেই যাতে করে এরা আত্মনির্ভর হতে পারে। এই দেশগুলি যা এক্সপোর্ট করে তার চেয়ে অনেক বেশি ইম্পোর্ট করে, ফলে এদের সবসময় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বজায় থাকে। অনেকে হয়তো বলবেন ভারতও তো ইম্পোর্ট নির্ভর দেশ, ভারতেরও তো সবসময় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থাকে, তাহলে ভারতের ফরেক্স কিভাবে বৃদ্ধি পেয়েছে? আসলে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট খুব বেশি নয়, তাছাড়া ভারতের ক্যাপিটাল অ্যাকাউন্ট সবসময় সারপ্লাস থাকে। সেই কারণে ভারতের ফরেক্স কখনো মাত্রাতিরিক্ত কমে যায় না।
যেটা এই ছোট ছোট দেশগুলির নেই। এখন প্রশ্ন হলো, ভারতের এই প্রতিবেশী দেশগুলির এই আর্থিক সংকটের ফলে আমাদের দেশে কি প্রভাব পড়তে পারে। আপনারা যারা একটু ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে ওয়াকিবহাল তারা নিশ্চয়ই জানবেন, কিছু মাস আগেও যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারত আর বাংলাদেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ন্যায় ভিসা ফ্রি এন্ট্রির দাবি করেছিলেন। শুধু হাসিনা সরকারই নয়, সেই সময় একই প্রস্তাব এসেছিল শ্রীলঙ্কা থেকে। কারণটা খুব স্পষ্ট, সেটা হলো ভারতের মতো একটা বিশাল দেশের মার্কেটে সহজে অ্যাক্সেস মেলা, সেখানে জনগণ যাতে ভারতে এসে অবাধে কাজকর্ম করতে পারে, যাতে এদের আর্থিক সমৃদ্ধি ঘটে। অপরদিকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ একাধিক দেশ ভারতকে ভিসা ফ্রি এন্ট্রি দেয়, যাতে ভারতীয় নাগরিকরা সেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করে। ভারত কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ অনেক দেশকেই ভিসা ফ্রি এন্ট্রি দেয়নি, কারণ এই দেশগুলির অতীত খুব একটা ভালো নয়। এই দেশগুলিতে প্রায় পলিটিক্যাল আনস্টেবিলিটি দেখা যায়, মাঝে মধ্যে এখানকার মিলিটারি রুলও দেখতে পাওয়া যায়। তারই সাথে আছে বিভিন্ন টেরর গ্রুপ, এছাড়া ইকোনমিক ক্রাইসিস তো রয়েছেই। সেই কারণে ভারত কখনো এদেরকে ভিসা ফ্রি এন্ট্রি প্রোভাইড করেনি। বর্তমানে আমরা সকলেই জানি পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কার কি হাল হকিকত। একই অবস্থা মালদ্বীপ সহ নেপাল ও ভুটানের। অর্থাৎ এই দেশগুলির ফরেক্স কমে যাওয়া মানে দেশগুলি ধীরে ধীরে দেউলিয়ার পথে অগ্রসর হচ্ছে। যখন আর্থিক সংকট দেখা যাবে, তখন দেশের একটা অংশের নাগরিকদের মধ্যে চুরি ছিনতাইয়ের মতো অপরাধের জন্ম নেবে, আরেকটা অংশ প্রতিবেশী সমৃদ্ধশালী দেশের দিকে মাইগ্রেন্ট করবে। মানে ভারতে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। যেহেতু দেশে চুরি ছিনতাই বা তোলাবাজির মতো অপরাধ বেড়ে যাবে, তাই দেশের শিল্পপতিরা ধীরে ধীরে অন্য দেশে তাদের ইন্ডাস্ট্রি শিফট করবে বা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে দেশ ছেড়ে চলে যাবে। যেহেতু এই দেশগুলিতে বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেই, তাই ভারতে এদের ফ্যাক্টরি তৈরি হবে এমন ভাবাটা অসম্ভব। তবে খুব সামান্য হলেও কিছু শিল্পপতিরা ভারতের নাগরিকত্ব নিতে পারেন, তবে সেই সংখ্যাটা অতি নগণ্যই হবে, কারণ যারা বিদেশের নাগরিকত্ব নিতে চাইবেন তারা সাধারণত ইউরোপ কিংবা ইউএই এবং কাতারের নাগরিকত্বই বেশি প্রেফার করবেন। দেশ হতে শিল্পপতিরা চলে যাওয়া মানে দেশে আরো আর্থিক সংকট তীব্রতর হয়ে উঠবে। এই সময় কিছু র্যাডিক্যাল চিন্তাভাবনার গোষ্ঠীগুলি অতি সক্রিয় হয়ে উঠবে। তারা সবকিছুর জন্য প্রতিবেশী দেশ বা অন্য কোনো জাতি বা সংগঠনের উপর দায় চাপিয়ে দেবে, যেমনটা পাকিস্তান আর বাংলাদেশ করে চলেছে। এছাড়া এই দেশগুলিতে যেসব টেরর গ্রুপগুলি রয়েছে, এই দেশের আর্থিক সংকটে এই গ্রুপগুলি অতি সক্রিয় হয়ে উঠবে। বেকার যুবকদের জিহাদের নামে কিংবা গজবায়ে হিন্দের নামে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। কিছু বিদেশি শক্তি যারা কখনো ভারতের উন্নতি চায় না, তারা এ সকল গ্রুপগুলিকে ফান্ড করবে। ফলে আগামী দিনে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে টেরোরিজম বাড়তে চলেছে। অর্থাৎ এই দেশগুলির ফরেক্স কমে যাওয়া মানে আমাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই, বরং এই দেশগুলির ফরেক্স কমে যাওয়া ভারতের কাছে অশনি সংকেত বয়ে নিয়ে আসছে। ভারতের বিপুল পরিমাণ ফরেক্স যেমন আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা প্রদান করে, ঠিক তেমনই কিন্তু বিপদেরও উদ্রেক বয়ে নিয়ে আসে। কারণ আমাদের ফরেক্সের বিপুল পরিমাণ অর্থ এবং গোল্ড রয়েছে ব্রিটেনের সেন্ট্রাল ব্যাংকে। যেমনভাবে আমেরিকা আর ইউরোপ রাশিয়ার ফরেক্সকে সিজ করে দিয়েছে, তেমনি আগামী দিনে যদি ভারত পিওকে কিংবা বাংলাদেশে কোনো মিলিটারি অপারেশন করতে বাধ্য হয়, সেক্ষেত্রে এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সেই কারণে বর্তমান ভারত সরকার ধীরে ধীরে ব্রিটেনের সেন্ট্রাল ব্যাংক হতে গোল্ড রিজার্ভ সরিয়ে নিজের দেশে ফিরিয়ে আনছে। অপরদিকে বিভিন্ন দেশের সাথে লোকাল কারেন্সি দিয়ে কিভাবে ট্রেড করা সম্ভব তার বিকল্প রাস্তা খুঁজে চলেছে। যেমন রাশিয়ার সাথে রুপি রুবলের মাধ্যমে ট্রেড, ইউএই এর সাথে রুপি দিরহাম ট্রেড ইত্যাদি। তারই সাথে ইউপিই এর মতন ডিজিটাল মেকানিজমের মতো সিস্টেমকে কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেডে ইউজ করা যায় তার প্রচেষ্টাও ভারত করছে। যেমন ইতিমধ্যে সিঙ্গাপুর আর ফ্রান্সের সাথে ডিজিটাল ট্রানজ্যাকশনের মাধ্যমে ট্রেডিং করার প্রয়াস চলছে। অর্থাৎ ভারত ধীরে ধীরে ডলারাইজেশনের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটা রাতারাতি হবে না। ডলারকে পুরোপুরি রিপ্লেস করা হয়তো কখনো সম্ভব হবে না, তবে আগামী দিনে ভারত ডলারের ইউজ অনেক কমিয়ে আনবে তা নিশ্চিত করেই বলা যায়। অর্থাৎ আগামী দিনে আমাদের ফরেক্সে অত বিপুল পরিমাণ অর্থ রাখার প্রয়োজন হবে না এবং আমেরিকা সহ ইউরোপীয় স্যাংশনের ভীতিও আমরা দূর করতে পারব। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, সম্প্রতি বিলিয়নিয়ার অ্যাম্বিশনস রিপোর্ট 2024 অনুযায়ী ভারতের মোট কতজন বিলিয়নিয়ার রয়েছে? সঠিক উত্তর হলো অপশন সি, 108 জন। জয় হিন্দ, বন্দে মাতরম।